আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগের কয়েকজন গুরুত্বপূর্ণ কবি এবং সাহিত্যিকের কার্যাবলী বা সাহিত্যিক কর্ম নিয়ে পড়াশোনা করব। এখন নর্মালি বাংলা সাহিত্য শুরু হয় প্রাচীন যুগ থেকে, তারপর হচ্ছে মধ্যযুগ পড়াশোনা করে তারপরে আমরা আধুনিক যুগে আসি। কিন্তু আমরা যেহেতু ওলটপালট, সেজন্য আমরা প্রথমে হচ্ছে আধুনিক যুগ পড়ব। এবং এখানে আরেকটা জিনিস মনে করিয়ে দিই বা হচ্ছে জানিয়ে রাখি যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলোতে আমি আসলে কাউকে কিছু শেখানোর জন্য বানাচ্ছি না। আমি মূলত কীভাবে সহজভাবে পড়তে হয়, আপনারা কীভাবে সহজভাবে পড়তে পারবেন, আপনাদের মুখস্থ করা কিছুটা যেন সহজ হয়, সেজন্য হচ্ছে আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো ভিডিওগুলোতে অনেকটা ট্রিক্স দেখাবো আমি, প্লাস হচ্ছে কিছু নেমনিক থাকবে, কবিতা থাকবে। তো এরপর হচ্ছে মূল পড়াশোনার কাজ হচ্ছে আপনাদেরই। তো আমরা আধুনিক যুগের 11 জন, ওরা 11 জন নামে পিএসসির একটা লিস্ট ছিল এক সময়। ওরা 11 জন থেকে আমরা এখানে 8 থেকে 9 জন পড়াশোনা করব, বাকি 2 জন পড়বো না। কোন 2 জন পড়বো না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। যেহেতু ওনাদের পড়াশোনা ব্যাপক, সেজন্য হচ্ছে আমরা এগুলো বাদ দিয়ে পড়াশোনা করব। এবং একই সাথে হচ্ছে আমরা পঞ্চপাণ্ডব নিয়ে পড়াশোনা করব। পঞ্চপাণ্ডব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আমরা কী পড়বো? ওনার জন্মসালটা পড়বো 1820। এই 1820টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই 1820 যদি মনে রাখি তখন হচ্ছে আমরা আরও কিছু সাল সহজে মনে রাখতে পারি। এরপরে হচ্ছে কি বলা যায়, তাকে হচ্ছে দয়ার সাগর নামে পরিচিত করা হয়। কেন তিনি দয়ার সাগর নামে পরিচিত? কারণ আমাদের মাইকেল মধুসূদন দত্ত যখন চেন্নাইতে ছিলেন, তখন তার বাবা তো তাকে ত্যায্যপুত্র ঘোষণা করেছিলেন। এই ত্যায্যপুত্র ঘোষণা করার পরে মাইকেল মধুসূদন দত্তকে আর্থিকভাবে সহযোগিতা করতেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই তাকে দয়ার সাগর বা করুণার সাগরও বলা হয়। আচ্ছা, এরপরে কি পড়া যায় এখান থেকে? এখানে হচ্ছে যেগুলো দাগানো আছে ওইগুলো হচ্ছে আপনারা পড়তে পারেন, প্লাস হচ্ছে আপনাদের যেসব বই আছে ওই বই থেকে পড়তে পারেন। এখানে হচ্ছে মোটামুটি সবগুলো হচ্ছে আমরা জানি, আহামরি তেমন কিছু না। শুধু এখানে পড়তে হয় যে ওনার বিদ্যাসাগর উপাধি হচ্ছে কোন কলেজ কত সালে দিয়েছিল, ওনার তখন বয়স কত ছিল, নারী জাগরণের জন্য বেথুন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, উনি হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। এরপর হচ্ছে একটা বিষয় তো আমরা সবাই জানি যে উনি হচ্ছে বিধবা বিবাহ প্রথা চালু করেছিলেন। তো এই সব বিষয় হচ্ছে টুকটাক আপনারা পড়াশোনা করবেন। তো এখানে হচ্ছে আমি কিছু নাম লিখেছি, যে একটা হচ্ছে বোধোদয়, বর্ণমালা, বর্ণপরিচয়, আখ্যান মঞ্জুরি। এই সবগুলো কে লিখেছেন? সবগুলো লিখেছেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এরপরে হচ্ছে আমাদের এই বোধোদয় কথামালা, এগুলোর সাথে হচ্ছে ব্রজবিলাস এবং ব্রজাঙ্গনা দুইটা হচ্ছে, এগুলা বাদে ব্রজবিলাস এবং ব্রজাঙ্গনা কমন দুইটা শব্দ। একটা হচ্ছে ব্রজবিলাস, একটা হচ্ছে ব্রজাঙ্গনা। তো আমাদের মনে রাখতে হবে ব্রজবিলাস হচ্ছে বিদ্যাসাগর লিখেছিলেন এবং ব্রজাঙ্গনা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন। তো দুইটা নামে আমাদের কনফিউশন হয়, তো একসাথে মিলিয়ে পড়ব। এরপর হচ্ছে 4টা নামে কাছাকাছি আছে। একটা হচ্ছে পুরুষ পরীক্ষা, একটা রত্ন পরীক্ষা, একটা রত্নবতী, আর একটা হচ্ছে রত্নাবলী। তো কোনটা কে লিখেছেন? পুরুষ পরীক্ষা লিখেছেন হরপ্রসাদ, পুরো নাম মনে নাই। রত্ন পরীক্ষা লিখেছেন আমাদের বিদ্যাসাগর। রত্নবতী লিখেছেন মীর মোশাররফ হোসেন, আর রত্নাবলী লিখেছেন নারায়ণ তর্করত্ন। তো এই যে চারটা নাম কিন্তু কাছাকাছি। আমরা হয়তো পুরুষ পরীক্ষা পড়লাম, কিন্তু পরীক্ষার হলে আসলো রত্ন পরীক্ষা কে লিখেছেন। এই জন্য হচ্ছে যে সকল নাম হচ্ছে কাছাকাছি, সে সকল নাম আমরা একসাথে পড়ব। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়। তো এখানে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মেছিলেন, কত সালে জন্মেছিলেন, এসবগুলো পড়তে হবে আমাদের। ওনার পিতার নাম কি, ওনার মাতার নাম কি, সংস্কৃত কলেজে উনি পড়াশোনা করেছিলেন, কত বছর পড়াশোনা করেছিলেন। এরপর হচ্ছে প্রথম বিরাম চিহ্নের প্রথম পূর্ণাঙ্গ ব্যবহার করেন বেতাল পঞ্চবিংশতির 10ম সংস্করণে, খুব সম্ভবত। এই বেতাল পঞ্চবংশ হচ্ছে হিন্দি বৈতাল পৈচ্যসীর অনুবাদ গ্রন্থ। তো এগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। এগুলো হচ্ছে যেগুলো দাগানো আছে ওগুলো হচ্ছে আপনারা চাইলে পড়তে পারেন। এরপরে হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট বই। প্রথমটা হচ্ছে বর্ণপরিচয়, এটা ক্লাসিকের মর্যাদা পেয়েছিল। এরপর হচ্ছে কথামালা, আখ্যান মঞ্জুরি এবং ব্যাকরণ কৌমুদি। এই যে চারটা হচ্ছে বলা থাকে যে কে লিখেছেন। এরপর হচ্ছে যে আমাদের হচ্ছে প্রভাতী সম্ভাষণ, ব্রজবিলাস আর রত্ন পরীক্ষা। এগুলো হচ্ছে কি, এগুলা ওনার অন্যতম রচনা। তো আমাদের এই প্রভাতী সম্ভাষণ হচ্ছে যে প্রথম মৌলিক রচনা। সেমভাবে ব্রজবিলাস, রত্ন পরীক্ষা, এগুলো হচ্ছে আপনারা মনে রাখবেন, এগুলো হচ্ছে বেশি বেশি আসে। এরপর হচ্ছে অনুবাদ গ্রন্থ। এই অনুবাদ গ্রন্থ যেগুলো হচ্ছে মার্ক করা আছে পিঙ্ক কালারে, ওই সবগুলো হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। সরাসরি প্রশ্ন আসে, যেমন হিস্ট্রি অফ বেঙ্গল কার গ্রন্থ অবলম্বনে? ক্লার্ক মার্শম্যানের। তারপর হচ্ছে কমেডি অফ এরর শেক্সপিয়ারের, উনি হচ্ছে তারপরে ভ্রান্তিবিলাস লিখেছিলেন। তো সেমভাবে
একইভাবে এখানে যেগুলো দাগানো আছে এগুলো হচ্ছে আপনারা পড়বেন। তারপরে হচ্ছে চেম্বার্সের বায়োগ্রাফির বঙ্গানুবাদ কে করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নাম কি ছিল? জীবনচরিত। তারপরে হচ্ছে এই যে শকুন্তলা ইম্পর্টেন্ট, কালিদাসের সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে। তো এখান থেকে আপনারা পড়তে পারেন যে কালিদাস কোন রাজবংশের আমলে ছিল, কালিদাসকে ভারতে শেক্সপিয়ার বলা হয়। এগুলো হচ্ছে মিলিয়ে পড়তে পারলে অনেক উপকার পাওয়া যায়। এরপর হচ্ছে আপনারা যারা বিসিএসের জন্য কোর পড়াশোনা করছেন তারা কিছুটা রিটেনের জন্য পড়ে রাখবেন। সেই জন্য এইখানে হচ্ছে আমি কিছু রিটেনের প্রশ্ন দিয়েছি, মানে ছবি তুলে দিলাম। তো এগুলো হচ্ছে দেখে আপনারা আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন যে কীরকম প্রশ্ন আসে এই রিটেনে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে কিছু এমসিকিউ ছিল, এই এমসিকিউটা আমি দিই নাই। এরপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো আমাদের যে 11 জন গুরুত্বপূর্ণ লেখক, এই 11 জন গুরুত্বপূর্ণ লেখকের জন্ম সাল, স্থান এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। যেমন মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কেশবপুর, যশোর, সাগরদাড়ি গ্রামে। তার পিতার নাম কি? রাজনারায়ণ দত্ত। মাতার নাম কি? জাহ্নবী দেবী। কীভাবে হচ্ছে হিন্দু কলেজ থেকে কত সালে বিতাড়িত হয়েছিলেন? 1843 সালে। তারপর 19 বছর বয়সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মাইকেল শব্দ যোগ করেন, আর 19 বছর বয়সে বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। যদিও তাদের বয়সের পার্থক্য আছে, কিন্তু একজন হচ্ছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন আর একজন হচ্ছে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। সেমভাবে হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম অমিতাক্ষর ছন্দের চালু করেছিলেন কে? এগুলো হচ্ছে মনে রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের এই নাটকগুলো হচ্ছে সন সহ মুখস্থ করতে হবে, সাল সহ মুখস্থ করতে হবে। যেমন ওনার প্রথম নাটক কোনটা দেখেন? 1859 সাল, শর্মিষ্ঠা। এগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। পৌরাণিক নাটক কোনটা? শর্মিষ্ঠা, পদ্মাবতী। এগুলো হচ্ছে মনে রাখতে হবে। এরপর হচ্ছে স্মরণ রাখা প্রয়োজন, চাইলে মনে রাখতে পারেন, না হইলে না রাখতে পারেন, কিন্তু আমার যে দাগানোগুলো আছে এগুলো হচ্ছে মাস্ট, অবশ্যই মনে রাখতে হবে। যেমন প্রথম ট্র্যাজেডি নাটক কোনটা? যোগেনচন্দ্র গুপ্তের কীর্তিবিলাস। কিন্তু প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটা? কৃষ্ণকুমারী। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রহসন দুটো হচ্ছে মনে রাখতে হবে। কী বলে সভ্যতা, আর একটা বুড়ো শালিকার ঘাড়েরও। এই কেন্দ্রীয় চরিত্র নববাবু, চৈতন্য, বলাই। আমি হচ্ছে এটা ক্যাম্পাসে থাকতে অভিনয় করছিলাম, আমি আসলে শিওর না আমি কোন চরিত্রে ছিলাম, হয়তো চৈতন্য চরিত্রে ছিলাম। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে আমাদের কিছু পত্র রিলেটেড সাহিত্যকর্মের নাম আছে। যেমন প্রথম পত্র সাহিত্য কে লিখেছিলেন? রামরাম বসু। এটা হচ্ছে লিপিমালা নামে। কিন্তু প্রথম পত্র কাব্য কে লিখেছিলেন? বীরাঙ্গনার কাব্য, মাইকেল মধুসূদন দত্ত। প্রথম পত্র উপন্যাস কে লিখেছিলেন? কাজী নজরুল ইসলাম বাঁধনহারা নামে। এরপর হচ্ছে এই অষ্টক আর ষষ্ঠক কী জিনিস মনে রাখবেন। তো আমাদের এখানে মূল বিষয় হচ্ছে কনফিউজিং যে জিনিসটা হয় আমাদের, পত্র সাহিত্য, পত্র কাব্য, পত্র উপন্যাস। আপনারা হচ্ছে এগুলো পড়ে না মনে রাখতে পারবেন, কিন্তু হচ্ছে কনফিউশন হবে কোন জায়গায়? আমাদের এই যে একই রকম নামে কাছাকাছি ভিন্ন ধরনের সাহিত্যকর্ম, কে লিখেছেন, কোনটা কোন ধরনের। একটা পত্র সাহিত্য রামরাম বসু, নাম ছিল পত্রলিপি। পত্র কাব্য প্রথম কোনটা? বীরাঙ্গনা কাব্য, মাইকেল মধুসূদন দত্তের। প্রথম পত্র উপন্যাস কোনটা? বাঁধনহারা, কাজী নজরুল ইসলামের। ওকে, ঠিক আছে। এরপরে এই যে পংক্তিগুলো হচ্ছে তেমন একটা আসে, মানে প্রায় আসে, কিন্তু খুব বেশি ভেরিয়েশন আসে না। দেখা যায় যে এই কপোতাক্ষ নদের বা হচ্ছে শর্মিষ্ঠার যে প্রস্তাবনা, যেমন অলিক কুলাট্ট রঙ্গে মজেলোকের আরে বঙ্গে, নিরক্ষিয়া প্রাণে নাহিসায়, এগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে। এখানে হচ্ছে যে আমি একটু দাগিয়ে রাখছি, এগুলো হচ্ছে আপনারা মনে রাখবেন যে কোনটা কোন কবিতার বা কোন কাব্যগ্রন্থের। আচ্ছা, এই কাব্যগ্রন্থের নামগুলো একটু মনে রাখতে হবে। মহাকাব্য হচ্ছে মেঘনাদবোধ কাব্য, 1861। চরিত্রগুলোর নাম মনে রাখতে হবে। অমিতাক্ষর ছন্দে রচনা করেছিলেন। মেঘনাদের অন্য নাম কি? ইন্দ্রজিৎ আর অরিন্দম। এগুলো সব মনে রাখতে হবে। আমি হচ্ছে এখন যেগুলো দাগাচ্ছি এগুলো তো পড়বেনই, প্লাস বা সাথে সাথে আমার যে পিঙ্ক কালার গ্রিন কালার এগুলো দাগানো আছে, এগুলোও পড়বেন। আচ্ছা, এরপরে পংক্তি, এগুলো হচ্ছে আমি আগেই বলে আসছি। এখানে আরও কিছু পংক্তি আছে। সেমভাবে একইভাবে হচ্ছে আমাদের এখানে রিটেনে কীরকম প্রশ্ন আসে ওগুলো হচ্ছে কিছুটা এখানে দেওয়ার চেষ্টা করেছি আমি। আচ্ছা, 29টা পেজ, আমি হচ্ছে 10 পেজ পর্যন্ত মাত্র আসলাম। এখানে সবগুলো পিডিএফতে দিয়ে দেবো, পিডিএফ থেকে দেখতে পারবেন আপনারা। এর হচ্ছে দীনবন্ধু মিত্রের মূলত দুইটা প্রহসন আছে। অনেকগুলো প্রহসন আছে, কিন্তু তিনটা প্রহসন আছে। এই তিনটা প্রহসনের নাম হচ্ছে আমাদের কনফিউশনে পড়তে পারি আমরা। তো মনে রাখবেন, জামাই বউ রিলেটেড যত কাহিনী আছে সবগুলো হচ্ছে দীনবন্ধু মিত্রের প্রহসন। যেমন কি প্রথম হচ্ছে সধবার একাদশী,
তো এইটা হচ্ছে কি বউ, বিয়ে পাগল বুড়ো এখানে হচ্ছে বিয়ে, আর এখানে কি জামাই বাড়ি, এখানে কি জামাই। তো এইরকম জামাই বুড়ো রিলেটেড যা আছে সব হচ্ছে আমাদের দীনবন্ধু মিত্রের। তো ওনার প্রকৃত নামটা মাঝে মাঝে আসে গন্ধর্ব নারায়ণ, এবং উপাধি ছিল রায় বাহাদুর। উনি কী ছিলেন এটাও মনে রাখবেন। এরপর হচ্ছে কি জানি বলে নীল দর্পণ নাটকে শ্যামাচাঁদ হলো চামড়া তৈরি চাবুক। এরপর হচ্ছে আঙ্কেল টমস ক্যাবিন, খুবই সুন্দর একটা উপন্যাস, এই উপন্যাসের সাথে মিল আছে। এরপর হচ্ছে চরিত্রগুলো মনে রাখবেন যে তোরাপ, এই তোরাপটা খুব আসে, নবীন মাধব, রায়চরণ, সরলতা, এগুলো খুব আসে। এরপর হচ্ছে যে নাটক রিলেটেড যে টাকা পয়সা একটা ব্যাপার আছে, কালীপ্রসন্ন সিংহ, এটাও মনে রাখবেন। আর হচ্ছে আপনারা হচ্ছে এই জিনিসটা একটু পড়ে ফেলবেন, মূলত এই দাগানোগুলো পড়বেন, তাহলে হচ্ছে আপনাদের একটা আইডিয়া হবে। আচ্ছা, আরেকটা বিষয় যে কীভাবে হচ্ছে মনে থাকবে, একটা জিনিস হচ্ছে 5বার পড়বেন। 5বার কীভাবে পড়বেন, আপনারা এই যে পিডিএফটা, এই পিডিএফটা প্রথম 5বার পড়বেন টোটাল। প্রথম একবার পড়বেন, ওকে, আরেকবার পড়বেন, ওকে, 3 নাম্বার বার পড়বেন, ওকে। এরপরে কী করবেন জানেন, এরপরে হচ্ছে নিজে নিজে মনে করার চেষ্টা করবেন যে আপনারা কী পড়ছেন। তারপরে হচ্ছে 4 নাম্বার আর 5 নাম্বার বার যখন পড়বেন তখন দেখবেন যে না, এখন আমার অনেক কিছু মনে পড়তেছে। আচ্ছা, এরপরে আর প্রচুর এমসিকিউ সলভ করবেন। এরপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে একজন হিন্দু জাতীয়তাবাদী কবি। তো ওনার যে উপন্যাসগুলা, এই উপন্যাসগুলা রাজনৈতিক উপন্যাসের সাথে, মানে ওনার যে উপন্যাসগুলো এইগুলোতে রাজনৈতিক চিন্তাধারা যথেষ্ট পরিমাণে আছে। এবং ওনার যে রাইভাল মুসলিম জাতীয়তাবাদের কবি, উনি ছিলেন ইসমাইল হোসেন সিরাজি। তো এটা মনে রাখবেন যে বঙ্কিমচন্দ্র ছিলেন হিন্দু জাতীয়তাবাদী কবি, এবং ওনার যে প্রতিদ্বন্দ্বী লেখক ছিলেন উনি ছিলেন ইসমাইল হোসেন সিরাজি, উনি ছিলেন মুসলিম জাতীয়তাবাদের কবি। তো ওনারা হচ্ছে একজন আরেকজন, মূলত হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখার প্যারোডি লিখতেন ইসমাইল হোসেন সিরাজি। আচ্ছা, অনেক আলোচনা। ওনার যে পত্রিকা বঙ্গদর্শন খুবই ইম্পর্টেন্ট, 1872 সালে উনি ছিলেন ডিসি, তৎকালীন ডেপুটি কালেক্টর। আচ্ছা, তারপর হচ্ছে কাব্যগ্রন্থ ললিতা তথা মানস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝেই আসে, প্রায় সময়ই আসে। আচ্ছা, এই যে ডেপুটি কালেক্টর ছিলেন, বর্তমানে যে ডিসি এটা হচ্ছে ডেপুটি কালেক্টর। আচ্ছা, সংবাদ প্রভাকর, এটা উনি লিখছিলেন, বাংলার স্কট, রায় বাহাদুর, হ্যানতেন যা আছে সব পড়বেন। তারপরে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, 1852 সালে না, ঈশ্বরচন্দ্র গুপ্তের যে সংবাদ প্রভাকর কবিতা মানে পত্রিকাটা ছিল, এটা ছিল তৎকালীন প্রথম আলো। সবাই হচ্ছে এটাতে লেখালেখি করতেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে ওনার যে উপন্যাস, ওনার টোটাল 12টা উপন্যাস আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা হয়ে গেছে কীভাবে জানি। আচ্ছা, যাই হোক, ওনার যেসব যে উপন্যাসগুলো আছে এগুলো হচ্ছে আমরা একটা কবিতার মাধ্যমে মনে রাখবো। কীভাবে, রাশিয়ান কবিরাই কদম আলীর চন্দ্রযুগ, এখানে হচ্ছে ওনার উপন্যাসগুলো হচ্ছে সুন্দরভাবে লেখা যায়। কিভাবে, প্রথম লিখি রাশিয়ান, তো রাতে হচ্ছে রাধারানী, শীতে হচ্ছে সীতারাম, আন হচ্ছে আনন্দময়ী, কবিরাজের ক হচ্ছে কৃষ্ণকান্তের উইল, বি হচ্ছে বিষবৃক্ষ, রা হচ্ছে রাজসিংহ, ই হচ্ছে ইন্দিরা, কোতে হচ্ছে কপালকুণ্ডলা, দতে হচ্ছে দুর্গেশ নন্দিনী, মতে হচ্ছে মৃন্ময়ী, আর হচ্ছে দেবী চৌধুরানী, এবং চন্দ্রযুগ দিয়ে হচ্ছে বোঝায় চন্দ্রশেখর। তো এই যে আমার উপন্যাসগুলো, এগুলোর নামটা মনে রাখতে হবে, কারণ আসে যে মৃণালিনী কার লেখা উপন্যাস। আচ্ছা, এরপরে হচ্ছে কিছু বিষয়, যেমন প্রথম সার্থক উপন্যাস কোনটা, দুর্গেশ নন্দিনী, আমরা সবাই জানি। এই উপন্যাসের প্যারোডি কে লিখেছিলেন, উপন্যাসের প্রতিক্রিয়া ইসমাইল হোসেন সিরাজি লিখেছিলেন রায় নন্দিনী উপন্যাস। আচ্ছা, কপালকুণ্ডলা হচ্ছে প্রথম রোমান্স ধর্মী উপন্যাস, চরিত্রগুলো নবকুমার, কপালকুণ্ডলা, মতি বিবি। এবং হচ্ছে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে কপালকুণ্ডলা কিছু উক্তি আছে, এই উক্তিগুলো হচ্ছে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এবং একই সাথে সামাজিক যে উপন্যাসগুলো আছে, সামাজিক উপন্যাসগুলো মনে রাখতে হবে, কোনগুলো সামাজিক উপন্যাস, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী, ইন্দিরা, এগুলা। তারপর হচ্ছে খাঁটি ঐতিহাসিক উপন্যাস। এরপর হচ্ছে বন্দে মাতারাম গানটা কোন উপন্যাসের অন্তর্গত। এরপর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ মূলত এই লোকরহস্য, বিজ্ঞান রহস্য, সাম্য, এই 3টা বেশি আসে, আর কমলাকান্তের দপ্তর। আচ্ছা, এরপর হচ্ছে যে পথিক তুমি পথ হারাইয়াছ, এটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক সংলাপ।
ওকে, এরপর হচ্ছে প্রদীপ নিবিয়া গেল। এটা হচ্ছে দুইটা উপন্যাস আছে, একটা হচ্ছে কপালকুণ্ডলাতেও আছে এবং বিষ বৃক্ষতেও আছে। তো আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের আমাদের কাব্যগ্রন্থগুলো ইম্পর্টেন্ট। মীর মোশাররফ হোসেনের কাব্যগ্রন্থগুলো ইম্পর্টেন্ট। গোরাই ব্রিজ বা গৌরী সেতু, প্রেম পারিজাত, সঙ্গীত লহরী, মুসলমান বীরত্ব। তো এগুলো হচ্ছে পড়তে হবে। এবং এই যে রত্নবতী, আমরা মনে আছে রত্ন পরীক্ষা, পুরুষ পরীক্ষা, রত্নাবলী, রত্নপতি, এই যে এটা হচ্ছে তার প্রথম গ্রন্থ বা মুসলিম ঔপন্যাসিক রচিত প্রথম উপন্যাস, এবং তার প্রথম গ্রন্থ কোনটা? রত্নপতি। এটা খুব ইম্পর্টেন্ট। আর বিষাদ সিন্ধু হচ্ছে ওনার শ্রেষ্ঠ উপন্যাস। আচ্ছা, এরপর হচ্ছে এই যে বিষাদ সিন্ধু উপন্যাসের একটি অংশ হচ্ছে কারবালার প্রান্ত, এগুলো একটু পড়বেন। এই আজিজন নহর হিতকর, ওনার যে সম্পাদিত পত্রিকা, এগুলো মনে রাখবেন কীভাবে? মনে রাখবেন যে আজিজন নেহার হিতকর ছিলেন। এই আজিজন নেহার হচ্ছে ওনার বউ। তো এইভাবে মনে রাখবেন, সম্পাদিত পত্রিকা হচ্ছে আজিজন নেহার হিতকর ছিলেন। এইভাবে সম্পাদিত পত্রিকা মনে রাখবেন। উনি দুইটা বিয়ে করছিলেন, একটা বিয়ে হচ্ছে অর্ধেকটা পালায় এসে পড়ছিলেন, আরেকটা বিয়ে হচ্ছে পরে করছিলেন। পালায় এসে পড়ছিলেন না, মানে ওনার সাথে হচ্ছে প্রহসন করে যার সাথে বিয়ে দেওয়ার কথা ছিল তার বদলে অন্য একজনকে বিয়ে দিয়ে দিয়েছিল। তাই হচ্ছে উনি একটা দীর্ঘ সময় ওনার একজন বউয়ের সাথে ওনার সম্পর্ক খারাপ ছিল, এরপর উনি বিয়ে করছিলেন। আচ্ছা, এরপর হচ্ছে যে প্রবন্ধ গোজীবন। এই গোজীবন হচ্ছে এটা হচ্ছে মামলা জড়ায় পড়ছিল, কারণ উনি বলছিলেন যে মুসলমানদের আসলে গরু খাওয়ার দরকার নাই, যেহেতু গরু নিয়ে এত সমস্যা হয়। এই যে ভারতবর্ষে গরু খাওয়া বা গরুর রাজনীতি, এটা হচ্ছে সেই ব্রিটিশ আমল থেকে চালু ছিল। তো উনি হচ্ছে সেকুলার মাইন্ডেড ছিলেন, তাই একটা প্রবন্ধ লিখছিলেন, নাম ছিল গোজীবন। তারপরে মুসলমানরা হচ্ছে এটাতে খেপছে যে আমাদের গরু খাইতে দিবা না কেন, তখন হচ্ছে এটা নিয়ে হচ্ছে উনি একটা মামলা খাইয়া গেছিলেন। আচ্ছা, যাই হোক, তারপরে আমার জীবনের জীবনী, কুলসুম হচ্ছে ওনার দ্বিতীয় স্ত্রী। আচ্ছা, এরপরে হচ্ছে আমার জীবনী 12 খণ্ডে বিভক্তি, এটা হচ্ছে আত্মজীবনী। কাব্যগ্রন্থগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর নাটকটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, বসন্ত কুমারী। এই যে বসন্ত কুমারী আর হচ্ছে বসন্ত কুমারী না, জমিদার দর্পণ। এই জমিদার দর্পণ হচ্ছে নীল দর্পণের সাথে কিছুটা মিল আছে। এই বসন্ত কুমারী নাটকে হচ্ছে এটি মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক। আর এই যে জমিদার দর্পণ, এই জমিদার দর্পণে এমন একটা নাটক, যে নাটকের প্রথম একজন কেন্দ্রীয় চরিত্র হিসেবে মুসলমান ছিলেন। এর আগে কোনো মুসলমান চরিত্রে নাটকের বা হচ্ছে উপন্যাসের মানে কোনো নাটকের বা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে কোনো মুসলমান ছিলেন না। আচ্ছা, আমরা অনেক স্লো, আর একটু পড়তে হবে। আচ্ছা, কায়কোবাদের এখানে আমার না একটা কবিতা ছিল, এই কবিতাটা তো এখন মনে নাই। তো আপনার হচ্ছে কবিতাটা একটু কষ্ট করে পড়ে নেবেন। কবিতা না, ওনার যে কাব্যগ্রন্থগুলো, এই কাব্যগ্রন্থগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন। আমি এটা একটা কবিতা দিয়ে মুখস্থ করছিলাম, কিন্তু কবিতাটা এখন আমার মনে নেই। আচ্ছা, এই কায়কোবাদ হচ্ছেন মুসলমান কবি। তো ওনাকে নিয়ে হচ্ছে শেখ হাসিনার যে 16 বছর, সেই 16 বছরে তেমন একটা প্রশ্ন আসে নাই, এই জন্য হচ্ছে ওনার এখানে হচ্ছে কন্টেন্ট কম। কিন্তু আমাদের আসলে কায়কোবাদকে আরও বিস্তারিত পড়তে হবে। উনি একজন সেরা কবি মুসলমানদের জন্য, বা হচ্ছে সারা ভারতের বাংলা ভাষার জন্য হচ্ছে উনি একজন প্রমিনেন্ট রাইটার। তো এই জন্য হচ্ছে ওনাকে আরও একটু বিস্তারিত পড়া দরকার ছিল। আপনাদের যে বই আছে ওই বই থেকে ডিটেলস পড়ে নেবেন সব। আচ্ছা, রোকেয়া সাখাওয়াত হোসেন, এটা দরকার নেই, কারণ উনি হচ্ছে সাহিত্যিকের চেয়েও ওনার অবদান বেশি হচ্ছে সমাজ সংস্কারে। তো এই আর হচ্ছে ওনার যে সাহিত্যগুলো আছে, এই সাহিত্যগুলোতে মুসলিম ধর্মের অনেক প্রথাকে একটু নেগেটিভভাবে দেখানো হয়েছে। ওই জন্য হচ্ছে ওনার যে সাহিত্যিক কাজগুলো, এগুলো হচ্ছে এখন খুব বেশি নাও আসতে পারে। তারপর আপনারা যদি পড়তে চান, তখন হচ্ছে এই যে মতিচুর পদ্মরাগ অবরোধবাসিনী, এইটা পড়বেন। এই যে অবরোধবাসিনী, এইটা নিয়ে হচ্ছে যথেষ্ট বিতর্ক আছে, কারণ এখানে হচ্ছে পর্দা প্রথা নিয়ে হচ্ছে একটু অ্যাগ্রেসিভভাবে আলোচনা করা হয়েছে। সেই জন্য হচ্ছে হয়তো এখন ওনাকে নিয়ে খুব বেশি একটা খুব বেশি প্রশ্ন আসে না। যাই হোক, না আসার আরেকটা কারণ হচ্ছে 16 বছরে ওনাকে নিয়ে হচ্ছে এত বেশি প্রশ্ন আসছে, ওই তুলনায় হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ লেখককে তেমনভাবে পরীক্ষায় আসে নাই। সেই জন্য হয়তো হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে প্রশ্ন কম আসে। আচ্ছা, এরপর হচ্ছে এগুলো একটু পড়তে পারেন। আমি একটু বাদ দিছি খুব সম্ভবত।
আচ্ছা, এটা হচ্ছে জসীমউদ্দিনের। তো জসীমউদ্দিনের না প্রচুর পড়াশোনা আছে। আমি হচ্ছে আপনাদের সহজভাবে মনে রাখার জন্য কয়েকটা জিনিস বলি। প্রথম হচ্ছে ভ্রমণ কাহিনী কীভাবে মনে রাখবেন যে কীভাবে মনে রাখবেন যে মুসাফির চলে হলদেপুরীর দেশে, সে দেশে মানুষ বড়। এইভাবে মনে রাখবেন যে মুসাফির হলদেপুরীর দেশে যায়, যে দেশে মানুষ বড় থাকে। আচ্ছা, কাব্যগ্রন্থগুলো পড়ে আসতেছি। শিশুতোষ গ্রন্থে হচ্ছে ডালিম কুমার হাসু 1 পয়সার বাসি। এই ডালিম এবং হাসু ছিলেন ওনার নাতি। আর কাহিনী কাব্য আমরা সবাই জানি নকশিকাঁথার মাঠ আর সুজন বাদিয়ার ঘাট। এটা হচ্ছে মানে অসাধারণ দুইটা ঘটনা। যদি সময় থাকে আপনারা হচ্ছে পড়ে নেবেন, খুবই সুন্দর ঘটনা। আচ্ছা, এখানে কিন্তু আমি যেগুলো লাল কালিতে দাগাচ্ছি সেগুলো তো পড়তেই হবে, প্লাস হচ্ছে এই যে সবুজ, গোলাপি, বেগুনি, এগুলো হচ্ছে পড়তে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা হচ্ছে ওনার নাটকগুলো পড়ব। এগুলো হচ্ছে ওনার নাটকগুলো কীভাবে মনে রাখবো? যে আসমান সিংয়ের পল্লীবধূ ছিল, যিনি ছিলেন বেদের মেয়ে, নাম তার মধুমালা। গ্রামের মায়া ত্যাগ করে তারা পদ্মার পার থাকে। তো ঘটনাটা অনেকটা এরকম ছিল যে আসমান সিংয়ের একটি সুন্দরী পল্লীবধূ ছিল, যিনি ছিলেন বেদের মেয়ে এবং নাম ছিল তার মধুমালা। এবং এই এত সুন্দরী বধূ থাকার জন্য গ্রামের যে দুষ্ট ছেলেরা ছিল তারা হচ্ছে এই আসমান সিং এবং মধুমালাকে উত্ত্যক্ত করতো। সেই জন্য তারা গ্রাম ছেড়ে বা গ্রামের মায়া ত্যাগ করে পদ্মার পারে থাকতে শুরু করলো। তো আপনারা এইভাবে ঘটনা দিয়ে নাটকের নামগুলো মনে রাখবেন। তো আপনারা যদি পারেন তাহলে সকল সাহিত্যিকের যেসব সাহিত্যিক কর্ম ইম্পর্টেন্ট, যেমন নাটক হতে পারে, কবিতা হতে পারে, কাব্যগ্রন্থ হতে পারে, এগুলো হচ্ছে আপনার এরকম হচ্ছে ছন্দে বা হচ্ছে ঘটনার মাধ্যমে মনে রাখবেন। এরপর হচ্ছে জসীমউদ্দিনের কাব্যগ্রন্থগুলো আমরা সেমভাবে একটা ছোট্ট গল্পের মাধ্যমে মনে রাখবো। গল্পটা কি? এক ছিল রাখালি ছিল তার একটা কাব্যগ্রন্থ। ওকে, এক ছিল রাখাল, তার ছিল রূপবতী বান্ধবী। তারা দুজন নকশিকাঁথার মাঠ পেরিয়ে, সুজন বাদিয়ার ঘাট পেরিয়ে গহীন বালুচরে ঘুরতে গেল। তো গরম লাগায় তারা হচ্ছে ধান ক্ষেতের পাশে বসলো। এমন সময় সূচনির আঘাতে, বা আমরা বলতে পারবি সুইয়ের আঘাতে 1 পয়সার বাঁশিটা ভেঙে গেল। কার বাঁশি ছিল? রাখালের বাঁশিটা ভেঙে গেল। এবং এই রাখালের বাঁশি ভাঙায় বান্ধবী সকিনা, এখন এর বান্ধবীর নাম কি? সকিনা কাঁদতে শুরু করলো। এবং সকিনার কান্না দেখে মা যে জননী ছিল উনিও হচ্ছে কান্না করছেন। তো আপনারা হচ্ছে এইভাবে মনে রাখবেন যে এক ছিল রাখাল, তার ছিল রূপবতী বান্ধবীর নাম কি? সকিনা। তো তারা দুজনে নকশিকাঁথার মাঠ পেরিয়ে, সুজন বাদিয়ার ঘাট পেরিয়ে গহীন বালুচরে ঘুরতে গেল। এবং গরম লাগায় তারা হচ্ছে ঘোরাঘুরি বাদ দিয়ে ধান ক্ষেতের পাশে বসলো। এই যে ধান ক্ষেতের পাশে যখন বসলো, তখন সুইয়ের আঘাত লেগে আমার যে রাখাল, এই রাখালের 1 পয়সার বাঁশিটা গেল ভেঙে। এবং বাঁশি ভেঙে যাওয়ায় আমাদের যে রাখালের যে বান্ধবী ছিল সকিনা, সে হচ্ছে কাঁদতে শুরু করলো। এবং সকিনার কান্না দেখে সকিনার মা যে জননী, উনিও হচ্ছে কান্না শুরু করলেন। তো এই যে আমার কাব্যগ্রন্থগুলো এভাবে মনে রাখবেন। সবগুলো হচ্ছে অন্য কোনোভাবে মনে রাখার দরকার না, এইভাবে মনে রাখবেন। এরপরে হচ্ছে যে উক্তিগুলো আছে আমি যেগুলো দাগানো, ওগুলো হচ্ছে পড়বেন ভালো করে। আচ্ছা, এরপর হচ্ছে ফারুক আহমেদের আসলে আমার এখানে এটা ইনকমপ্লিট, এখানে এত কিছু নাই, এবং এটাকে আমি পড়তে সাজেস্ট করি না। আপনারা হচ্ছে আপনাদের নিজস্ব বই থেকে সব পড়বেন ফারুক আহমেদের কিছুই বাদ দেওয়া যাবে না। ফারুক আহমেদ অসাধারণ একজন কবি। ডাকসুর মেম্বার রাফিয়া, সে হচ্ছে খুব সম্ভবত স্ট্যাটাস দিছিল যে কি জানি রাত আর কত দেরি পাঞ্জেরি। তো এটা হচ্ছে তখন খুব ভাইরাল হয়েছিল। তো ওই যে উক্তিটা, এটা হচ্ছে আপনার একটু পড়বেন। আমি 6 মাস আগে পড়ছিলাম, আমার এখন মনে নেই। 4 মাস আগে পড়ছিলাম, আমার এখন মনে নেই। আল্লাহ। আচ্ছা, তারপরে আর কিছু আছে। আচ্ছা, এরপর হচ্ছে জীবনানন্দ দাশ। তো জীবনানন্দ দাশের নামটা মনে রাখবেন। এই যে দাস নামটা হচ্ছে একটু অন্যরকম। দুনিয়াতে যত দাস আছে
সব দাসের বানানো হচ্ছে দন্তস্ব দিয়ে, কিন্তু এই যে জীবনানন্দ দাশ এবং তার মাতা কুসুম কুমারী দাস, ওনাদের নামের বানানো হচ্ছে তালিবস্য দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে ওনার যে কবিতাগুলো আছে, এই কবিতার প্রত্যেকটা উক্তি হচ্ছে এক একটা বাংলা সাহিত্যের রোমান্টিক উক্তির কি বলবো, ওলিয়া ওলিয়া লেভেলে। সেজন্য হচ্ছে এইগুলো হচ্ছে একটু ভালো করে মনে রাখতে হবে। ওনার যে ওনার হচ্ছে প্রথম কাব্যগ্রন্থটা মনে রাখবেন, ঝরা পলক। এবং হচ্ছে একটা জিনিস আমি বের করতে চাইতেছি কিন্তু পাচ্ছি না। আচ্ছা, এরপরে হচ্ছে ওনার অনেকগুলা উক্তি আছে, ওনার অনেকগুলা কী জানি বলে, আরে ভুলেই তো গেলাম, মনে পড়তেছে না। ওনার অনেকগুলো হচ্ছে যে নাম আছে, এই নামগুলো কী বলে আল্লাহ জানে, যে রূপসী বাংলার কবি, ধূসরতার কবি, নির্জনতার কবি, তিমির হননের কবি, ইতিহাস ও ঐতিহ্য সচেতনতার কবি, বিপন্ন মানবতার নীলকণ্ঠ কবি, পরাবাস্তববাদের কবি, প্রকৃতির কবি। কেন জানেন? কারণ এই সবগুলো হচ্ছে ওনার কাব্যগ্রন্থের নাম। আচ্ছা, এরপর হচ্ছে আমি শর্ট করে ফেলি, এত পড়ার দরকার নাই। আচ্ছা, অমিয় চক্রবর্তীর যে কাব্যগ্রন্থ, ওইগুলো কীভাবে মনে রাখবেন? কবিতাবলী অনিঃশেষ করে এক মুঠো উপহার নিয়ে মাটির দেয়ার পারাপার করে। তো অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থগুলো এভাবে মনে রাখবেন যে কবিতাবলী, ধরেন কবিতাবলী হচ্ছে একটা মানুষ, নাম হচ্ছে কবিতাবলী। এই কবিতাবলী বা হচ্ছে একজন মানুষ, কবি বাদ দেন, আপনার এভাবে মনে রাখবেন একটা মানুষ নাম হচ্ছে অমিয় চক্রবর্তী। তো সে তার কবিতাবলী, যা কবিতা ছিল এই কবিতাবলী অনিঃশেষ করে, মানে শেষ করে এক মুঠো উপহার হাতে নিয়ে মাটির দেয়াল পারাপার করে। এই যে দেখেন, এই সবগুলা এইখানে আছে। সরি, এটা তো অমিয় চক্রবর্তী না। অমিয় চক্রবর্তী কোথায়? আচ্ছা, অমিয় চক্রবর্তীটা আমি নেই নাই। আচ্ছা, যাই হোক, অমিয় চক্রবর্তীর আপনারা এইভাবে মনে রাখবেন। এরপর হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত শুধু হচ্ছে কাব্যগ্রন্থই লিখছেন, উনি হচ্ছে উপন্যাস কিছু লিখেন নাই। তো আপনারা মনে রাখবেন যে তন্নি উত্তরি ফাল্গুনি হাওয়ায় প্রতিদিন অর্কেস্ট্রা বাজায়। তো 1, 2, 3, 4 এই 4টা হচ্ছে ওনার কাব্যগ্রন্থ, এগুলো মনে রাখলেই হবে। এরপরে হচ্ছে যেগুলো দাগানো আছে এগুলো তো পড়বেনই। আচ্ছা, এই যে অমিয় চক্রবর্তী আগেই লিখে দিয়েছিলাম, অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থগুলো এখানে। অমিয় চক্রবর্তী হচ্ছে বাংলাদেশ কবিতাটি অনিঃশেষ কাব্যে ছিল। তো হাসিনা যখন ছিল তখন হচ্ছে এই সব পশ্চিমবঙ্গের যারা কবিতা ছিলেন, তারা যদি কোনো কবিতায় বা কাব্যগ্রন্থে বাংলাদেশের কিছু মানে বলতেন, তখন হচ্ছে এটা অনেক হাইলাইট করে ফুটাই তুলতো। আচ্ছা, এরপরে এটা হচ্ছে বুদ্ধদেব বসু হচ্ছে সব অশ্লীল কবিতা লিখতো। তো এমনি মনে রাখবেন যে ওগো 7 ভাই চম্পা, তুমি কি আমার উর্বশী ও আর্টিমিস হবে? উত্তরে মৌন থেকো না, আমায় নিয়ে চোরাবালি খেলো না, কারণ তুমি আমার হৃদয়ে বাঁচো, তুমি আমার স্মৃতিসত্তা ভবিষ্যতে আছো। এগুলো হচ্ছে আমাদের বিষ্ণুদের কাব্য। আমি সব উল্টাপাল্টা বলতেছি, এগুলো হচ্ছে বিষ্ণুদের কাব্য। ওনার কাব্যগুলো আমি পরে আসতেছি। এই যে এটা হচ্ছে বুদ্ধদেব বসুর অশ্লীল কাব্য। কাল সারা রাত আকাশে কালো হাওয়ার সাথে লাল মেঘ, আর রাতভর বৃষ্টি ছিল। তুমি প্রিয় নীলাঞ্জনা আমার ঘরে এলে, আমাকে তিথি ডোরে বেঁধে সারা ঘর পরিক্রমা করলাম, গোলাপ ফুল দিয়ে বাসর সাজিয়ে ফেললাম। তো এই যে লেখলাম অশ্লীল, এগুলো হচ্ছে আপনারা অনেককে রিলেট করবেন যে কেন অশ্লীল। আচ্ছা, আমি হচ্ছে বিষ্ণুদেরটা হচ্ছে এখানে লিখছি। আমার আসলে এখানে নোটগুলো একটু উল্টাপাল্টা লেখা, এর জন্য হচ্ছে আমি নিচে হচ্ছে মার্ক করে দিয়েছি যে কোনটা কার কাব্যগ্রন্থ। এগুলো নিয়ে হচ্ছে আমরা কনফিউজ হবেন না পিডিএফে। এই ছিল আমাদের বাংলা সাহিত্যে। তো আমার এখানে প্রচুর দাগানো আছে, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো দাগানো, প্লাস হচ্ছে আপনারা তো নিজেদের বই থেকে পড়বেনই। তো এগুলো হচ্ছে নেক্সট দিন কমপ্লিট করে রাখবেন।